আমন্ত্রণ রাতের বাংলাদেশে, শুরুতেই জানাবো শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানী সহ ৩ জেলায় ভবন ও দেয়াল ধসে ৭ জন নিহত, হাসপাতালে আহতদের ভিড়। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। লাস্টে যে একটা কাফারি দিছে, ওই কাফারির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে এমন একটা শব্দ হয়েছে। 7 তলা থেকে নেমে আসি নিচে, তো নিচে নামার পর আমার বন্ধুরা আমাকে এখানে নিয়ে আসে। নরসিংদীর পলাশে জমিতে বড় ধরনের ফাটল, ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত, বড় ভূমিকম্পের পূর্বাভাস। 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। খালেদা জিয়ার কুশল বিনিময়, ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের ওপর। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধবদীতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল, ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায়। ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন। ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকশো। কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল, কেঁপে ওঠে সারা দেশ। ভয় আর আতঙ্ক, ছুটোছুটি করছেন বহু মানুষ। যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে। সকাল 10:38 ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ 3 জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও 2 জনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভাঙা পড়লো আর কি, শব্দটা বিকট শব্দ হইল। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো, ওনাদের ভ্যানে করে মিটফোর্ডে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল, মানে 2টা বড় লোক আর একটা বাচ্চা ছিল। মনে ভয় কি জিনিস সেটা চোখ দিয়ে আজকে দেখলাম ভাই। আমার শরীরে পশম একটা সব পছন্দ দাঁড়াবে আমার ভাই। বাসার ছাদে একটা 3 ফিটের ছিল, রেলিং ছিল। প্রতিটা রেলিং কোনো পিলারের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক 3 ভাই। তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। মোট 3 জন মারা গেছে। ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছি, ওনার বাসার মালিক 3 ভাই। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন। এভাবেই তারা আতঙ্কের কথা জানান। সম্পূর্ণ বিল্ডিং একেবারে কেঁপে গেছে,
আমরা সব দূরে নিচে নেমে গেছি। যেই সরকারি আসুক এই রাস্তাঘাটগুলো যেন ই করে বড় করে জানে নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যে দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তা তো আমার জায়গা ছাড়তে হবে। যেহেতু এটা তো আমার একার কাজ না, এলাকার পঞ্চায়েত রয়েছে, এলাকার মুরব্বীরা রয়েছে, তারাই এই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে। বংশালের এই ভবনটির মতো আরও অধিকাংশ ভবনই আছে ভূমিকম্প ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের বক্তব্য, যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এসব এলাকায়। তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারসহ বাসিন্দাদের। এদিকে মধুবাগের মিরেটটেক এলাকায় নির্মাণাধীন 7তলা ভবনের ওয়াল ধসে পড়ে 3 জন আহত হন, একজনের অবস্থা গুরুতর। এছাড়া মধুবাগ ও বাড্ডার লিংক রোডে 2টি ভবন হেলে পড়েছে। যাতা খাইছি, আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ইটা ছিল, 2-3টা, ওইটাও আবার পড়ছে। লাস্টে যে একটা কাফারি দিছে, ওই কাফারির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে এমন একটা শব্দ হয়েছে। একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তার নিজ নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে 3 জনের, একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে, আহত বেশ কয়েকজন। গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়ুহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ, শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনে পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। বাইরে বের হওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম, পরে দেখা যায় মাটি একদম ধসে গেছে, এমন অবস্থাতে একদম কেমন হয়ে গেছে। কিন্তু আমাদের পায়ে থেকে যখন মাটি চলে গেছে, কারণ আমাদের আর কোনো হুঁশিয়ার নাই। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে 2 জন আহত। আর নাতিন রে বলে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না, এরপর চিল্লাবেলা শুনা হয় কিছু দেখি না, মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে পরে আসছিল, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে, লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বলল সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়।
আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কেউ মায়ের হাত ধরে বাজারে গিয়েছিল, কেউ বাবার হাত ধরে বাইরে। ভূমিকম্পে ভেঙে পড়া রেলিং মুহূর্তেই কেড়ে নেয় জীবন। ছেলে মারা গেছে ঘটনাস্থলে, হাসপাতালে জীবনের সাথে লড়ছেন মা। শুক্রবারের দুর্যোগে রাজধানীবাসী বুঝতে পারল জীবন কত ক্ষণিকের। ছেলে চিকিৎসক হবে, সেই স্বপ্ন নিয়ে রাফিকে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছিলেন বাবা। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে। শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রাফি তার মাকে নিয়ে গিয়েছিল বংশালের বাজারে মাংস কিনতে। কে জানতো সেটাই মায়ের সাথে রাফির শেষ যাত্রা। রাফি দুনিয়ায় নেই, হাসপাতালে শুয়ে থাকা আহত মাকে সে খবরও জানানো হয়নি। ভূমিকম্প হলো তখন স্পটে ডেথ হয়ে গেছে ছেলেটা, আর ওর যে আম্মু ভাবি উনি মানে আহত হয়েছে, উনি হাসপাতালে ভর্তি আছে। ওখানে আমাকে জানানো হয় নাই যে ছেলে ইয়া হয়েছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো কলেজের একজন শিক্ষার্থী যেহেতু মারা গেছে, তাহলে অবশ্যই একজন ব্রিলিয়ান্ট ফিউচার একজন ডক্টর মারা গেছে। পুরান ঢাকার সব বিল্ডিংগুলোর অবস্থা যেরকম, তাতে যদি হচ্ছে এরপরেও এরকম কোনো ভূমিকম্প আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। জাস্ট ছেলেটা গেল মায়ের সাথে বাজারে, সেখান থেকে লাশ হয়ে ফিরে আসলো। এটা আসলে কখনোই কাম্য নয়। এই এরিয়াতে আমরা খুবই মানে একটা কনফিউশনের মতো একটা জায়গায় থাকি যে আমরা আসলেই রুম থেকে বের হইলাম, আবার রুমে ফিরতে পারবো কিনা। একই দোকানে বাবার হাত ধরে মাংস কিনতে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন। মাংস কেনা হয়নি, বাবা ছেলে দুজনেই ফিরেছেন নিথর দেহে। রিমনের আরও ৩ ভাই ও ১ বোন আছে। বাবা আব্দুর রহিম ছিলেন কাপড়ের ব্যবসায়ী। আমার ভাই সকাল 10টা ঘর থেকে বের হয়েছেন বাজার করার উদ্দেশ্যে। তখন মাংস দোকানের এখানে না কোথায় গেছে, ভূমিকম্পে ওয়াল পড়ছে, রেলিং ভেঙে পড়ে আমার ভাই এবং আমার ভাতিজা দুইজনে স্পট ডেট ওইখানে মারা গেছে। মার্কেটের ব্যবসায়ী দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য করে, কারোর সাথে কখনো কোনো ছয়ছত্তরি নাই। শুক্রবার রাতে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনদের চাওয়া এভাবে যেন কাউকে বাড়ি ফিরতে না হয়। এদিকে মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে আহত এক নিরাপত্তা কর্মী মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে আহতদের লম্বা সারি ঢাকার পঙ্গু হাসপাতালে। কারো ভেঙেছে হাত পা, কারো মেরুদণ্ডের হাড়। চিকিৎসকরা বলছেন আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আঘাত পাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি। শুক্রবার সন্ধ্যা নাগাদ শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত 18 জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন। মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে। কেউ ভারী বস্তুর চাপায়, আবার কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হন। ভূমিকম্পের পর থেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহতদের সংখ্যা। রাজধানী ও আশপাশের জেলা থেকে এই হাসপাতালে আগত আহত রোগীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছি, পরে যে এখানে পায়ে মোচড় খেয়েছি। ভূমিকম্পের সময় আমি 2 তলা থেকে লাফ দিছিলাম, নিচে পড়ছিলাম। পরে ওইখানে এক পায়ে ব্যথা পেয়ে নেই, এই পায়ে জুতে ছিল, এই পায়ে ব্যথা পাইনি, পরে এই পায়ে জুতে ছিল না, এইটার ব্যথা পাইছি। অনেকে আঘাত পেয়েছেন হাতে ও পায়ে, কারো আবার কোমর ও কাঁধের জোড়া সরে গেছে। এছাড়াও শরীরের অন্যান্য হাড়েও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভিড় করেছেন অনেকে। ভূমিকম্প তো আহত হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আহত হয়েছে হচ্ছে আপনার ওই যে ওদের ভিতরে যে একটা আতঙ্ক আসছে, মানে যখন তারা হুড়া করে সিঁড়ি দিয়ে নামতেছিল বা দৌড়াদৌড়ি করতেছিল, যে ভিতরে যে একটা আতঙ্ক যে সৃষ্টি হয়েছে, ওটা থেকে বেশি দুর্ঘটনা ঘটছে। যেগুলো আমরা ফার্স্ট ট্রিটমেন্ট, ওগুলি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমরা ভর্তি দিয়ে ওটি হচ্ছে, প্লাস আমরা বিভিন্ন ওয়ার্ডে শিফট করে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 18 জনকে ভর্তি করা হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। বড় একটা টিম তৈরি করা হয়েছে, আমরা সেই সাপোর্টটা এখান থেকে দিচ্ছি, এবং মোটামুটি বলা যায় রোগী এখন মানে কমেই গেছে বলা যায়, কিন্তু দূর দূরান্ত থেকে রোগীগুলো আসতেছে। আমরা বলবো যে সর্বকালের সেরা সেবা পেয়েছে আজকের দিনটা। জাতীয় পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কেনান জানান, ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে জরুরি মেডিকেল টিম সক্রিয় আছে। আমাদের যে টিম এখানে ইমার্জেন্সিতে ছিল, তার ব্যাকআপে আরও চিকিৎসকরা ছিলেন,
তো এই ঘটনার সাথে সাথে তারা এসে হাজির হয়েছেন, আপনি দেখছেন ইমার্জেন্সিতে চিকিৎসকরা চিকিৎসা করতেছে। এই কারণে অধিকতর বেশি আরও চিকিৎসক আমরা এখানে জরুরি সেবার জন্য নিয়োগ করেছি। আহতরা হাসপাতালে পৌঁছানোর পরপরই স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নার্স ও ওয়ার্ড কর্মীদের তাৎক্ষণিক সেবায় সন্তুষ্ট রোগীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে বাংলাদেশ। মোকাবেলায় অবকাঠামো শক্তিশালী করা, নতুন ভবন তৈরির সময় সরকার ও রাজুকের নজরদারি এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভূমিকম্প নিয়ন্ত্রণের সুযোগ নেই, কিন্তু আইনের প্রয়োগ দুর্যোগ পরবর্তী প্রস্তুতি, ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি কমাতে পারে। তিনটি সক্রিয় টেকটনিক প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান, ইউরেশিয়া, বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলের কাছাকাছি বাংলাদেশের অবস্থান। প্রতিনিয়ত প্লেটগুলো একে অপরের দিকে চাপ সৃষ্টি করছে। পূর্ব উত্তরাঞ্চল জুড়ে অবস্থান করছে কয়েকটি শক্তিশালী ফল্ট লাইন, যা ভৌগোলিকভাবে বাংলাদেশকে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে ফেলেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল মধ্যমমানের ঝুঁকিতে। অতীতেও বড় মাত্রার ভূমিকম্প হয়েছে এই দেশে। 1918 সালে শ্রীমঙ্গলে 7.6 মাত্রা, 50-এ আসামে 8.6 মাত্রা, 97 সালে সিলেটে 5.6 মাত্রার কম্পনে দেশের বিভিন্ন এলাকায় বড় মাত্রার ক্ষতি হয়েছিল। সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে বা বাহিরে হালকা ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূকম্প অনুভূত হয়েছে। এর অর্থ এই অঞ্চলে ভূগর্ভস্থ চাপ বাড়ছে। এই চাপ যে কোনো সময় বড় ধাক্কায় রূপ নিতে পারে, শঙ্কা বিশেষজ্ঞদের। আবহাওয়া অফিস বলছে দেশে 30 বছরের মধ্যে এবারই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। একটা 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। কারণ ভূমিকম্প হলে তো একটা সে শক্তি রিলিজ করে, জলাশয় বা নিচু ভূমি এগুলোকে ভরাট করে কিন্তু আমরা ঢাকা শহর আমরা কি করেছি, এক্সপান্ড করেছি। ঘনত্ব বেশি, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন যত্রতত্রভাবে আমাদের এটা গিয়েছে। তাহলে আমাদের এই ঢাকা শহরে কতগুলো বিল্ডিং আছে যে আমার এই বিল্ডিংগুলো 6 মাত্রার ভূমিকম্প সহনীয়। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে বড় মাত্রার কম্পন হলে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। অবকাঠামো, ঢাকার অবস্থান বিবেচনায় ক্ষয়ক্ষতির ঝুঁকি মাত্রার তুলনায় বেশি হবে। আমাদের কিন্তু ডিজাইনগুলো কিন্তু ভুল নাই, কিন্তু যখন এক্সিকিউশনে যাচ্ছে এক্সিকিউশন প্রবলেম। তো রাজুককে আমরা গত 2013 সালে রানা প্লাজার পর থেকে বারবার বলছি যে এক্সিকিউশনের সময় যাতে একটা সুপারভাইশন রাখা হয়। রাজুকে দরকার নেই, থার্ড পার্টি রাখবে, রাজুককে সে ঘন ঘন রিপোর্ট দেবে। সেটা আমরা যদি এখন না শুরু করি, ভবিষ্যতে আমরা যত বাসাবাড়ি হবে, আমাদের ডিজাইন যতই ভালো থাক না কেন, এক্সিকিউশনের প্রবলেমের কারণেই আমাদের বিল্ডিংগুলোর ক্ষয়ক্ষতি বেশি। দেয়ালের পাশে কোনায় অবস্থান নেবেন এবং যতক্ষণ যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানেই আশ্রয় নেবেন। দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, বা উপরে যাওয়া বা নিচে নামা কোনোটাই করবেন না। খালি ফায়ার সার্ভিসের সে প্রশিক্ষিত সরকারি বেতনভুক্ত জনগণ দিয়ে কিন্তু বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করা কখনোই যাবে না। ভূমিকম্পের জন্য স্পেশাল ইকুইপমেন্ট দরকার হয়ে থাকে। সরকার যদি স্পেশালি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কিছু ভলান্টিয়ার এখনো তৈরি হচ্ছে, তা সেটা ব্যাপকভাবে তৈরি করতে হবে। ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টা থেকে কয়েকদিন আফটার শকের ঝুঁকি থাকে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনে 3 বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। নির্বাচন আনন্দ উৎসবমুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। বিকাল 4টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে 3 বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন
হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী, এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্তে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, বিশিষ্টজন সহ সাংবাদিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জীবদ্দশায় অনেকেই দেখেননি এমন ভূকম্পন। 5.7 মাত্রার হলেও ঝাঁকুনি ছিল ভয়াবহ। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অনেকেই ভবন থেকে নামতে গিয়ে আহত হন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, তবে তাতেই ভয়াবহভাবে কেঁপে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বাইরে সে মাত্রা অনুভূত হয়েছে কিছুটা কম। আবহাওয়া দফতর জানিয়েছে, উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীতে হওয়ায় ঢাকায় ঝাঁকুনি বেশি ছিল। ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই যেভাবে পেরেছে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। আতঙ্কে বসবাসের স্থান উঁচু দেয়াল ছেড়ে সমবেত হয়েছেন উন্মুক্ত স্থানে। ফ্লাইওভার থেকে হাঁটতেছিলাম, তখন পুরো ফ্লাইওভারটা কাঁপতেছিল, আমরা পুরো আতঙ্কে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে, উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল্ডিং সব কাঁপাকাঁপি শুরু করছে। নদীতে নৌকা যেরকম ধুলে গাড়িটা এরকম ধুলছিল, ভয় পেয়ে গেলাম। আমার বন্ধু বলতেছে কি দেখ ওই গাড়িটা কাঁপতেছে, তো আমরা প্রথমে বুঝতে পারি নাই, তো কিছুক্ষণ 10 সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ে। ভারত বধের দিনে দুর্যোগ বুঝতে পেরে ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসে মানুষ। আতঙ্কে অনেকেই হুড়োহুড়ি করেন। খুব ভয় পেয়ে এসে পড়ছি, আমরা খুব ভীতু, ভয় পেয়েছি। আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি, তখন দেখতেছি খালি কাঁপতেছে, নাস্তা থুয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি। শোয়ার থেকে উঠছি, আবার শুয়ে পড়ছি, এরকম একটা ঝাঁকি দিল শরীরটা। আরও কয়েকবারে এরকম সম্মুখীন হয়েছি, কিন্তু এবারে যেটা হয়েছে এটা কিন্তু আমরা আতঙ্কিত হয়ে গেছি। আমি জীবনে কখনো চিন্তাই করিনি যে এত বড় ঝাঁকুনি ভূমিকম্প হইতে পারে। ভয়ঙ্কর সেই অবস্থার কথা জানান সাধারণ মানুষ। বলেন, এমন কম্পন এর আগে কখনোই অনুভূত হয়নি তাদের। তখন এরকম করে খালি কাঁপতে আছে, আটকা ডরাই গেছে যে আমি স্ত্রী দিয়েছি, সকল তো কইতে আছে ভূমিকম্প হয়েছে, এই যেমন আতঙ্ক হয়ে গেছে। আমার জীবনে এরকম দেখি নাই। আমার জীবনে ফার্স্ট দেখলাম ভূমিকম্প। আমি যখন কাজ করতেছি, খারাপ ছিলাম, তখন দাগকে আমাকে মানে হারাইতেছে। পরে যে শরীরটা সব লড়তেছে, ওয়ার লড়তেছে, সারাটা ওয়ার লড়তেছে। হ্যাঁ, আমার ওয়াইফ গেছিল বাথরুমে, হ্যাঁ, পরে উন্দুয়া পড়ে গেছে। ভয় পাইছি, মানে ঘর লড়তেছে, আর আমি বাচ্চারে নিয়ে নিচে নামে আসছি দৌড়াইয়া। ঢাকার মতো ঘনবসতি শহরে ভবন ভেঙে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর। শত শত যাত্রীর মাথার উপর প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে স্থাপনা। ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি জায়গায়, খসে পড়েছে পলেস্তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো টার্মিনালে। জরুরি ভিত্তিতে তলব করা হয় বুয়েট বিশেষজ্ঞদের। নান্দনিক নকশায় দেশের প্রধান বিমানবন্দরের টার্মিনাল ভবন দুটি তৈরি হয় 80-র দশকে। প্রায় সময়ই যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে দ্বিতীয় তলার বহির্গমন গেটগুলোর সামনের অংশ। 5.7 মাত্রার ভূমিকম্প যখন আঘাত হানে, তখন শত শত যাত্রীর মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। কি আমার এই বয়সে এরকম ভূমিকম্প আমি টের পাই রেখে হলো, মানে বিল্ডিং এর মধ্যে বাজনার মতন ঝনঝন ঝনঝন করে শব্দ হয়েছে। ঠাড়া পড়লে, বৃষ্টি হলে ঠাড়া, বাস পড়লে যেরকম শব্দ, ঠিক ওরকম একটা শব্দ হইলো। সবাই ভয়ে, সবাই মনে করেন দৌড়ে ওদিক যাইতেছে, কেউ ওদিক যাইতেছে। ড্রাইভওয়েতে বাহিরের উঁচু সুবিশাল অংশটি মূল ভবনের সাথে আটকে আছে 16টি বিম দিয়ে। মাথার ওপর সেগুলোর কাঁপুনি আর শব্দ ভয় ধরিয়ে দেয় সবাইকে। বিমের গোড়ার অংশ থেকে খসে পড়তে থাকে পলেস্তারা।
তরতরে কাঁপতেছে, মানে লোকজন নিজের সেফটি মানে ব্যাগ টু পালায় নিজে জানটা বাঁচানোর জন্য যেমনি পারছে এমনি দৌড় দিয়েছে। এই বিল্ডিংয়ের সঙ্গে এই বিল্ডিংয়ের মানে এটা কানেক্টেড যে তা না, মানে আগের থেকে এটা ডিজাইনে এরকমই আর কি। এখন যেটা হয়েছে পলেস্টারটা খুলে গেছে। ঝটিকা পরিদর্শনে আসে বুয়েটের প্রকৌশলীদের একটি দল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সবগুলো বিমের পলেস্তারা অংশগুলো পর্যবেক্ষণের পরামর্শ দেন তারা। এয়ারপোর্টে মেইন স্ট্রাকচার কোনো ক্ষতি হয় না, এটা হচ্ছে ক্যানোপির একটা অংশে ওখানে বিমে একটা প্রবলেম হয়েছে। ভাগ্য যে এটা যে কোনো মানুষের উপর পড়ে না। আমরা যেটা শুনলাম যে কন্ট্রাক্টর বলছে যে তার ডিজাইন ঠিক ছিল, কিন্তু ডিজাইনে টাই রড থাকার কথা ছিল, কিন্তু আমরা উপরে উঠে দেখলাম যে টাই রডের মধ্যে কোনো রডই নেই এবং কানেকশন নাই। তার মানে হচ্ছে কাগজপত্র ঠিকই আছে, কিন্তু ফিল্ডে যখন এক্সিকিউশন করতে যাচ্ছে তখন বন্ধ। ডেকে আনা হয় সিভিল এভিয়েশনের প্রকৌশলীদেরও, তৎপর হয়ে ওঠেন কর্মীরা। সেগুলো মেজর ওরকম সমস্যা নাই। এটাকে কি বলে, মানে কোন অংশ এটা আপনার টাইভিম আর কি, টাইভিম দুইটা, এই যে ক্যানোপির এই অংশটা দেখছেন এটার সাথে এটা টাইভিম না, এটা মাইনর কিছু ক্র্যাক বা প্লাস্টারই করছে যাতে আপনার সাধারণ যাত্রীদের গায়ে না পড়ে, এই জন্য আর কি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে বিমানবন্দর এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রায় ৪৫ বছর আগের তৈরি ভবনটি আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন আতঙ্কিত যাত্রীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সুপ্রিম কোর্টের এ রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের ওপর অনেকখানি নির্ভর করবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রায়ে বলা হয়েছে, সংসদ ভেঙে গেলে 15 দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার। যদিও এটি কার্যকর এবার হচ্ছে না, বরং দেখা যাবে পরের বার, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তবে কেউ কেউ বলছেন, কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না, বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সংকট কিন্তু বহুমুখী। সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে, তার মাথার মধ্যে কি চলছে, সেটি হলো মূল সংকট। তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা। যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে। সিনিয়র এই সাংবাদিকের শঙ্কা, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে। আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয়, মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে। আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে, এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যার জন্ম দেবে। রাজনৈতিক বোদ্ধাদের মতে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের আস্থা ফেরানোর বড় সুযোগ। কিন্তু কাঠামো আইন রাজনৈতিক গ্রহণযোগ্যতা না পেলে ডেকে আনতে পারে নতুন সংকট। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধান। শুক্রবার বঙ্গভবনে দেখা করেন তারা। এর আগে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 3 বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও সশস্ত্র বাহিনী দিবসে স্মারকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর সদর দফতরে বিশেষ মোনাজাত, বিভিন্ন সেনানিবাসে ওপেন ডে পালন এবং গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দেশব্যাপী দিনটি পালিত হয়। শনিবার থেকে চতুর্থবারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এই 3 দিন ব্যাপী কার্যক্রম আয়োজনের দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ভূ রাজনৈতিক ও কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 22 থেকে 24 নভেম্বর চলবে আয়োজন। সেই সম্মেলনে
85টি দেশের 200 জন আলোচক, 300 জন ডেলিগেট এবং 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শুক্রবার সংবাদ সম্মেলনে সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, এবছরে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক রাজনীতি, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি ও অভিবাসন সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে। আলোচনা সমালোচনা সব ধুলোর মতো ঝেড়ে ফেলে মিস ইউনিভার্স 2025-এর মুকুট মাথায় তুললেন ফাতিমা বোস। ৭৪তম আসরে বিজয়ী হলেন মেক্সিকোর সুন্দরী। প্রস্তুতি পর্বে তাকে আয়োজক কমিটির পরিচালক নির্বোধ বলে কটাক্ষ করায় সৃষ্টি হয় ব্যাপক বিতর্কের। প্রতিযোগিতার শুরুতে আয়োজক কমিটির এক পরিচালকের কটাক্ষের শিকার হন মেক্সিকোর ফাতিমা বস। সেই অপমান পেছনে ফেলে বিজয়ের মুকুট উঠল তারই মাথায়। মিস ইউনিভার্স 2025-এর ৭৪তম আসরে বিজয়ী হলেন মেক্সিকোর ফাতিমা বস। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্সের ফাইনাল পর্বে বাকি দেশগুলোকে পেছনে ফেলে সেরা 5-এ উঠে আসে থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরি কোস্টের সুন্দরীরা। এরপর মুখোমুখি হন বিচারকদের প্রশ্নোত্তর পর্বে। সকল জল্পনা কল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স 2025-এর খেতাব পেল ফাতেমা বস। প্রাচীন প্রথা মেনে তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দিলেন গেলবারের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া খের ঠাইলভিক। এটি একটি চমৎকার অনুভূতি। মিস ইউনিভার্স এমন একটি প্ল্যাটফর্ম যা নারীদের কণ্ঠস্বর। আমি চাই সবাই আমাকে মিস ইউনিভার্সের গতানুগতিক ধারার পরিবর্তন আনা নারী হিসেবে মনে রাখুক। এইখানে আজ জায়গা করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এর আগে মিস ইউনিভার্সের এক প্রস্তুতি পর্ব চলাকালে একটি ফটোশুটে অংশ না নেওয়ায় তাকে নির্বোধ বলে কটাক্ষ করেন আয়োজক কমিটির পরিচালক নাওয়াত ইৎসরাগ্রিসিল। গেল আয়োজনের মুকুটজয়ী ভিক্টোরিয়া খের ঠাইলভেগের নেতৃত্বে প্রতিবাদ জানান 2025-এর ডজনখানেক প্রতিযোগী। বেরিয়ে যান অনুষ্ঠান থেকে। $5.5 মিলিয়ন হীরাখচিত মুকুট বাদেও নগদ $2,50,000 মার্কিন অর্থ পুরস্কার পাবেন ফাতিমা। আরও পাবেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী 1 বছরের জন্য নিউ ইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, প্রাইভেট জেট, পোশাক, স্বাস্থ্যসেবা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এখানে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।